প্রথমে পরিচয় দিয়ে শুরু করছি। আমি আফ্রিদি, উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি, গায়ের রং ফর্সা। আমার আম্মু তো মাঝে মাঝেই বলে আমি নাকি কোনো নায়কের থেকে কম নই। সে যাই হোক, মাস্টার্স শেষ করে আব্বুর অফিসে বসেছি। আমার কোনো ইচ্ছা ছিল না বড় অফিসে বসার, কিন্তু আব্বু আম্মু দুজনেই ঘোরাঘুরি করে অফিসে বসিয়ে দিল। 20 বছর পর আজ মামার বাড়ি যাচ্ছি। লেখাপড়ার জন্য সবসময় বাসার বাইরেই থেকেছি। হোটেলের থেকে লেখাপড়া করলে যা হয় আর কি। সেই ছোটবেলা থেকে একবার মামা বাড়ি গিয়েছিলাম। অবশ্য মামা মাঝে মাঝে এসেছিল আমার সাথে দেখা করার জন্য। মামার বাড়ি যাওয়ার কারণটা হচ্ছে আমার মামাতো ভাই রাজের বিয়ে। মামাতো ভাইয়ের সাথে সাথে একটা মামাতো বোন আরিয়া, সেই ছোটবেলায় একবার দেখেছিলাম ভালো করে। এখন ওর মুখটাও মরে নেই। ছোটবেলায় খুব জ্বালাতো আমাকে, আর আমার রাগ এতটাই বেশি যে আমি ওকে অনেকবার থাপ্পড়ও দিয়েছিলাম। তার জন্য অবশ্য আব্বুর থেকে কম বার খাইনি। একাই আছি মামার বাসায়। আর 2 দিন পর বিয়ে। আব্বু চলে গিয়েছে আর 1 সপ্তাহ আগেই। মামা আমাকে অনেকবার ফোন করেছিল, কিন্তু অফিসের কাজ এতই বেশি ছিল যে সময় করে উঠতে পারেনি। ভেবেছিলাম বিয়ের দিনই একেবারে যাব, কিন্তু মামার সাফ কথা, আজকের মধ্যে যদি না আসি তাহলে আর আশাই লাগবে না, আর তাকে আর কখনো মামা বলেও ডাকা যাবে না। তো কি আর করার, বাধ্য হয়ে যেতেই হচ্ছে। আপনাদের সাথে বকবক করতে করতে চলে আসলাম আমার বাসায়। আমি আমার গাড়ি নিয়ে এসেছি। রাস্তার সাথেই আমাদের বাসা, তাই গাড়ি রাখার জন্য সমস্যা হয়নি। একপাশে গাড়ি রেখে গেটের সামনে এসে দেখি অনেক মানুষেরই ভিড়। একটা জিনিসই আমার ভালো লাগে না, মানুষের ভিড়। সবাই হা করে আমার দিকে তাকিয়ে আছে। বুঝলাম না আমি কি নতুন জামাই নাকি? সবাই আমাকে কিভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে। ভিতরে যাব তার কোনো উপায় নেই। সমস্ত রাস্তা ঘিরে দাঁড়িয়ে আছে মানুষজন। ভিড়ের মধ্যে হঠাৎ আমার চোখ যায় একটা কিউটের ডিব্বার দিকে। কালো কালারের একটা 3 পিস পরে আছে কিউটের ডিব্বাটা। টানা টানা চোখ, লাল গোলাপি ঠোঁট, কমর ছাড়ানো চুল। কিছু চুল কিউটের ডিব্বাটার মুখের উপর এসে পড়ে আছে। তাতে যেন ওর সৌন্দর্যটা আরো বেড়ে গিয়েছে। কত মেয়েকে দেখেছি এখন পর্যন্ত, কিন্তু কখনো কারো দিকে এইভাবে তাকিয়ে থাকতে ইচ্ছেই করেনি। এই প্রথম কোনো মেয়েকে দেখে মনে হচ্ছে 1000 বছর তাকিয়ে থাকলেও যেন চোখের তৃষ্ণাটা মিটবে না। একটা মানুষ এতটা সুন্দর হতে পারে আমি ভাবতেও পারছি না। কিউটের ডিব্বাটা আর চোখে আমার দিকে তাকায়। সলিড কেক খেয়েছি বস এই কিউটের ডিব্বাকে দেখে। আমির ভাই, আমি কিন্তু পুরাই ফিদা। মেয়েটা হয়তো বুঝতে পেরেছি আমি মেয়েটার দিকে তাকিয়ে আছি। চলে যায় বাসার ভেতরে। ইস, মুহূর্তের মধ্যে যেন ছ্যাঁকা খেয়ে গেলাম। দিল খেলে মামা আমার কাছে এসে বলে, কিরে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোকে কি জামাই আদর করে বাসার ভেতরে নিতে হবে নাকি? নিজে নিতে পারো মামা, আমার কোনো আপত্তি নেই। এত বড় হয়ে গেছিস, কিন্তু তোর ফাজলামো কমেনি। আমি আম্মুর থেকে শুনেছি তুমি আমার বয়সে থাকতে আমার থেকেও বেশি ফাজিল ছিলে, আর তাই তো আমার মামিকে পটিয়ে বিয়ে করে নিয়েছ। তোকে নামে একটা থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দেব ফাজিল। একটু আগে যে ছেলেটা আমার দিকে তাকিয়েছিল, আব্বুর সাথে সেই ছেলেটাকে বাসার ভিতরে আসতে দেখছি। এটাই কি তবে আমার ফুফাতো ভাই আফ্রিদি? সে ছোটবেলায় দেখেছিলাম একবার, আর কখনো আমাদের বাসায় আসেনি, তাই চেহারাটাও মনে নেই। তবে আমি ফুপুর বাসায় গিয়েছিলাম কয়েকবার। আফ্রিদি ভাইয়া লেখাপড়ার জন্যে হোস্টেলে ছিল, তাই আর কখনো দেখা হয়নি। তবে আব্বুর সাথে ছেলেটাকে দেখে কেন জানি মনে হচ্ছে এটাই আফ্রিদি ভাইয়া। কত হ্যান্ডসাম হয়ে গেছে। ছোটবেলায় আমাকে কত মেরেছেন, আমি একটুও ভুলিনি। আব্বু আমার সামনে এসে দাঁড়ায়, আমি তাকিয়ে আছি ছেলেটার দিকে। আব্বু বলে, কিরে এইভাবে তাকিয়ে আছিস কেন? চিনতে পারছিস না? তোর আফ্রিদি ভাইয়া, আফ্রিদিও আয়রা, মনে নেই ওনার কথা? একটু আগে যে কিউটের ডিব্বাটাকে দেখে ক্রাশ খেয়েছি সেটাই তাহলে আমার মামাতো বোন আয়রা। মাশাআল্লাহ, কত কিউটের ডিব্বা হয়ে গিয়েছে। যে করেই হোক, রাতে আমার বউ করতেই হবে। আবার মনে মনে আরেকটা কথা চিন্তা করছি, আয়রা দেখতে এত কিউট, ওর কোনো বয়ফ্রেন্ড নেই তো? সে থাক, তাতে আবার কি। মামাকে বলে মামাকে আমার শ্বশুরটা বানাতেই হবে।
এরপর বাবা ছেলে মিলে একই শ্বশুরবাড়িতে আসবো। আর ওদিকে তাকিয়ে তাকিয়ে মনে মনেই এসব কথা ভাবছিলাম। আয়রার কথা শুনে হুঁশ আসে। কেমন আছেন ভাইয়া? আপনি তো আমাদের ভুলেই গেছেন একেবারে। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আর ভাইয়া বলে তো মনটা একেবারে ভেঙেই দিল গো। এটা অবশ্য মনে মনে বললাম। জি ভাই, আমিও ভালো আছি। ভেতরে আসুন। কতটা পথ জার্নি করে আসছেন? সমস্যা নেই। তা কোন ক্লাসে পড়ছো এবার? আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি ভাইয়া। ওফ, কথায় কথায় সব ভাইয়াটা লাগে নাকি? যাকে আমার বউ করবে ভাবছি, সে আমাকে শুধু খাইয়াই দিতে যাচ্ছে। আবির ভাই, এরে বুঝান না, আমার মনটা ভাঙ্গি যাইতাছে। আচ্ছা, আমি ভিতরে যাই, তোমার সাথে পরে কথা হবে। এরপর মামার সাথে বাসার ভিতরে চলে আসি। বাসার ভিতরে এসে তো আর এক ব্যাপার, এখানেও কত মানুষ বসে আছে। উফ, এত মানুষ কেন? আমি পাগলে হয়ে যাব এটা দেখে। মামা হয়তো ব্যাপারটা বুঝতে পেরেছে, তাই আমাকে বলে, আয় তুই আমার সাথে, অনেকটা পর জার্নি করে আসছি, ফ্রেশ হয়ে কিছু সময় রেস্ট করো। এরপর মামা একটা রুমে এনে বলেই, এটা আয়রার রুম, তুই এই রুমে বসে রেস্ট কর, তোকে কেউ বিরক্ত করতে আসবে না। এটা বলে মামা চলে যায়। আমি ব্লেজারটা খুলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে এসে শুয়ে পড়ি। প্রচণ্ড ক্লান্ত লাগছে। অফিস শেষ করে সোজা এখানেই চলে এসেছি। বিছানায় পিঠ লাগাতেই ঘুমের দেশে হারিয়ে যাই। কিছু সময় পর আমি আমার রুমে এসে দেখি আফ্রিদি ভাই আমার রুমে শুয়ে আছে। আমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে এক পলকে। সেই ছোটবেলায় দেখেছিলাম, তারপর আজ কত সুন্দর লাগছে আমাকে। ইস, আরও আগে যদি ওনার সাথে দেখা হতো তাহলে কতই না ভালো হতো। কিন্তু উনি তো আমাদের সাথে দেখা করতেই চায় না, তাই তো আমাদের বাসায়ও আসেনি। লেখাপড়া করেছো বলে কি এত বেশি ছিল? আমি তো লেখাপড়া করছি, কই আমি তো এত বিজি না যে কোথাও যেতে পারি। হয়তো ইচ্ছে করেই আমাদের সাথে দেখা করেনি। ছোটবেলায় তো অনেক জ্বালিয়েছি নাকি, তাই হয়তো। ওনার দিক থেকে চোখ সরাতে পারছি না। তোমার ঘুমন্ত মুখপানে কেন তাকিয়ে আছি আমি এভাবে? এর আগে তো কখনো কাউকে দেখে এভাবে তাকিয়ে থাকতে ইচ্ছে করেনি। তবে কি প্রথম দেখাতেই আমি ওনাকে... না না, এটা কিভাবে সম্ভব? ওনারা কোথায় আর আমরা কোথায়? আমি মিছেই মাটিতে শুয়ে আকাশের চাঁদের দিকে হাত বাড়াচ্ছি। আর কিছু না ভেবে আমি রুম থেকে বের হয়ে কল রুমে চলে আসি। হলরুমে আসতেই ফুপু আমাকে তার কাছে ডাকে। আমি গিয়ে ফুপুর পাশে বসে পড়ি। কি রে মা, কোথায় ছিলি তুই এত সময়? ফুফুর কাছে আসতে বললে ইচ্ছে করে না তোর? কেন ইচ্ছে করবে না ফুপু? একটু আগে তো বাহিরে গিয়েছিলাম উঠানে। আফ্রিদি ভাইয়া তো আসছে, দেখা হয়েছে তোমার সাথে। এত বছর পর দেখে তুই চিনে ফেললি? আমি কি করে চিনবো ফুপি? আব্বুর সাথে আসছিল, আব্বু পরিচয় করিয়ে দিয়েছে। সেই ছোটবেলায় দেখেছিলাম। এখনো কি মনে আছে আমার উনি দেখতে কেমন ছিল? আর বলিস না মা, এই ছেলেটা এত বাজে, ভার্সিটি বন্ধ হলেও বাসায় আসতো না। সে ক্লাস 6-এ ওঠার পর থেকে হোস্টেলে চলে গেছে। যদি মন চায় তাহলেই বাসায় আসতো, তবে বাসায় এসে থাকতো না। সকালে আসলে বিকেলে চলে যেত। আমার বা তোর ফুপার একটা কথাও শোনে না। তুমি যদি তোমার ছেলেকে ছোট থেকে শাসন করতে না, তাহলে ঠিক হতো। ওটা থেকে তো কিছু বলিনি, তাই এখন আর কথা শোনে না। তোর ফুফার জন্য কিছু বলতেও পারিনি। বলে ছেলে যা করছে করতে দাও, বড় হলে ঠিক হয়ে যাবে। কিন্তু দেখ, হলো তার উল্টো। কত জোর করে যে তোর ফুপার অফিসে বসিয়েছি একমাত্র আল্লাহই জানে। তোমার ছেলেকে একটা বিয়ে করে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আগে তোর ভাইয়ের বিয়েটা হোক, তারপর দেখি কি করা যায়। ফুপির কথাটা ঠিক আমি বুঝতে পারলাম না। ভাইয়ার বিয়ের সাথে আমার বিয়ের সম্পর্ক? ফুপি কি ইঙ্গিতে আমার বোঝাতে চাইলো? ফুপি কি ইঙ্গিতে আমার কথাই বোঝালো নাকি? ধ্যাত, আমি যে কি ভাবছি না। আফ্রিদি কি ঘুমিয়ে গেছে? ফুপি আমার রুমে ঘুমিয়ে আছে। ফুপির সাথে বসে আরও কিছু সময় গল্প করি। প্রায় সন্ধ্যা এখন। প্রতি বলে আফ্রিদি ভাইয়াকে ডেকে তুলতে। রুমে এসে দেখেন ভাইয়া এখনো ঘুমিয়ে আছে। আমি কাছে গিয়ে আস্তে আস্তে ডাকি। ভাইয়া ধীরে ধীরে চোখ খুলে আমার দিকে তাকায়।
আপনাকে ফুপি উঠতে বলেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে তো তাই। আমার কথা উনি শুনছেন কিনা বুঝতে পারছি না। এক পলকে আমার দিকে তাকিয়ে আছে, এতে করে আমার ভীষণ লজ্জা করছে। কেউ কখনো আমার দিকে এভাবে তাকিয়ে থাকেনি, তাই এখন কি রিয়্যাক্ট করব প্রয়োজন সেটাই বুঝতে পারছি না। উনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন, কিন্তু আমি ওনার সামনে থেকে যাচ্ছি না। কেন সেটা বুঝতে পারছি না। মনে হচ্ছে যেন উনি আমাকে ওনার কাছে টানছে। হুট করেই উনি এমন একটা কথা বলেন যে আমি লজ্জায় লাল হয়ে যেতে থাকি। ঘুম থেকে উঠেই তোমার মতো একটা পরীকে দেখতে পাবো ভাবিনি। আয়রা লজ্জামাখা কণ্ঠে বলে, এসব আপনি কি বলছেন ভাইয়া? আপনি কি এখনো ঘুমের ঘোরে আছেন? এই কথায় কথায় আমাকে ভাইয়া বলবা না তো। আমি তোমার কোন জন্মের ভাই, হ্যাঁ? আর আমি জেগেই আছি। কেন? আপনি তো আমার ফুফাতো ভাই, আর আমি আপনার মামাতো বোন। আপনার কি ভুলে যাওয়ার রোগ আছে নাকি ভাইয়া? আমার ভুলে যাওয়ার কোনো রোগ নেই, তবে তোমার মুখে কেন যেন ভাইয়া ডাকটা শুনতে ইচ্ছা করছে না, অন্য কিছু শুনতে ইচ্ছে হয়। অন্য কিছু শুনতে ইচ্ছে হয় মানে? কি বলছেন আপনি? কি বলবো সেটা তোমাকে দেখার পর কেন জানি ভুলে যাচ্ছি। আচ্ছা, তুমি তো ছোটবেলায় এত কিউট ছিলে না? এত কিউট হয়ে গেলে কিভাবে? আটা ময়দা মাখো নাকি? সত্যি করে বলো তো। ছোটবেলায় আপনি তো বাদরের মতো ছিলেন। ছোটবেলার সব কথা মনে আছে তোমার? মনে থাকবে না আবার? আপনি আমাকে খুব মারতেন, আমার সব কিছুই মনে আছে। তাহলে হয়তো কারণটাও মনে আছে। মনে আছে আমার সব কিছুই। এখন উঠুন, গিয়ে ফ্রেশ হয়ে নিন। ঠিক আছে, করছি। তবে তুমি কিন্তু আমাকে আর ভাইয়া বলে ডাকবে না। ভাইয়া বলে না ডাকলে তাহলে কি বলে ডাকবো? আমার নাম ধরে ডেকো, ভাইয়া বলতে হবে না। কেন, আমি আপনাকে ভাইয়া বললে কোনো সমস্যা নাকি? অনেক সমস্যা, পরে বলবো এক সময়। তুমি এখন থেকে ভাইয়া বলবা না, ঠিক আছে? সে না হয় ঠিক আছে, কিন্তু আমি আপনার নাম ধরে কিভাবে ডাকবো? আপনি তো আমার বড়, তাই না? ছোটবেলায় তো তুমি আমার নাম ধরে ডাকতে, মনে নেই? সে তো তখন ছোট ছিলাম, বুঝতে পারিনি তাই। সেটা আমি জানি না, তবে তুমি আমাকে ভাইয়া ডাকবে না। আর এখন থেকে আপনিও না, তুমি করে বলবে। কেন, আমি আপনার সব কথা শুনবো? আমি বলেছি তাই শুনবে। কেন, আমি কি আপনার বিয়ে করা বউ নাকি যে আপনি যা বলবেন তাই শুনবো? এখন তো বউ নয়, তবে হতে কতক্ষণ? আপনাদের কথা শুনে আমি চুপ হয়ে যাই। কি বলবো এখন সেটা বুঝতে পারছি না, তাই আর কিছু না বলে আমি রুম থেকে বের হয়েছি। আয়রা চলে যায়, আমি বসে বসে হাসতে থাকি। আর কিছুক্ষণ যদি আয়রা আমার সামনে থাকতো, তাহলে হয়তো আমি আমার মনের কথাটা বলেই দিতাম। ইস, আরও আগে কেন যাসনি এখানে? যদি আরও আগে আসতাম, তাহলে হয়তো এতদিন আয়রার সাথে তোমার বিয়েটাই হয়ে যাবে। যাই হোক, যখনই আসেন আরাকে আমি আমার বউ বানিয়েই ছাড়ব। এসব ভাবতে ভাবতে উঠে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে রুম থেকে বের হতে আম্মুর সাথে দেখা। কিরে, আসার পর থেকে যে ঘুমিয়ে যাচ্ছিস, আমাদের সাথে দেখাও তো করলি না। অফিস থেকে সোজা এখানে এসেছি, খুব ক্লান্ত লাগছিল। আর তাছাড়া তুমি তো জানোই আমার এসব ভিড় ভালো লাগে না, তাই ঘুমিয়ে পড়েছিলাম। আর কোথায়? এর আগে দেখেছিস? একটু আগেই তো আমাকে ঘুম থেকে ডেকে তুললো। এখন কোথায় আছে বলতে পারবো না। কেন, এরা কি কোনো দরকার তোমার? না, এমনি ঘুরছিলাম আর কি। ভাইয়ের সাথে কথা বলে খুব ভালো লাগলো আমার। এতই যখন ভালো লাগে তাহলে আমাদের বাসায় নিয়ে চলো। এর আগে কিভাবে আমাদের বাসায় নিয়ে যাব? তোর মামাকে দেবে? মামা কেন দেবে না? তুমি মামার সাথে কথা বলো যে তুমি তোমার ছেলের বউ করে আয়রাকে আমাদের বাসায় নিয়ে যেতে চাও। তুই কি আয়রাকে বিয়ে করার কথা বলছিস নাকি? তোমার কি আর কোনো ছেলে আছে নাকি আম্মু? এর আগে তোর পছন্দ হয়েছে? প্রথম দেখাতেই তোমার ছেলে তার মনটা হারিয়েছে আম্মু। আর তোমরা তো কতদিন থেকেই বলছো আমার বিয়ের জন্য, তো এখন আর আমার কোনো সমস্যা নেই যদি আয়রা আমার বউ হয়। আমার ভাইরা কি ভীষণ পছন্দ, সেও আগে থেকে। তোকে বলবো করে বলা হয়নি। তুই সারাক্ষণ কাজ নিয়ে এত ব্যস্ত থাকিস যে তোর সাথে কথা বলারই সময় পাই না। কত মেয়ের ছবি দেখিয়েছো আম্মু,
এতদিনে একবার যদি শুধু আয়রার ছবিটা দেখাতে, তাহলে তো আমি কবেই হ্যাঁ করে দিতাম। আমার ভাতিজি গ্রামের মেয়ে, তোর পছন্দ হবে কিনা সেটাই ভেবে বলিনি। আমার মামাতো বোন এত কিউটের ডিব্বা, সেটা যদি আগে জানতাম তাহলে কবে এখানে চলে আসতাম। আচ্ছা, আগে তোর মামা তো পারবে, এটা হয়ে যাক, তারপর আমি ভাইয়ের সাথে কথা বলবো। ঠিক আছে আম্মু, আমি একটু বাইরে যাচ্ছি বলে আমি বাসা থেকে বের হতেই উঠানে আয়রার সাথে দেখা হয়। আমাকে দেখে আয়রা বলে, তুমি কি কোথাও যাচ্ছ নাকি? আহা, তোমার কণ্ঠে তুমি শুনতে কত ভালো লাগলো। আমি তোমাকে কি জিজ্ঞেস করলাম আর তুমি কি বলছো? আর তুমিই তো বলেছো তোমাকে তুমি করে বলতে। বলেছি তো। আর হ্যাঁ, আমি একটু বাইরে যাচ্ছি। আমি তো এখানকার কোনো কিছুই ভালো করে চিনি না। তুমি কি আমার সাথে যাবে? সন্ধ্যাবেলায় আপুকে বাড়িতে যেতে দেবে আমাকে? আচ্ছা, আমি তোমাকে কল করে বলছি। এখন তোমার কোনো সমস্যা নেই, তাই না? আর সমস্যা থাকবে কেন? তাহলে তুমি আমাকে আব্বুকে ফোন দাও। তাহলে তুমি আগে আব্বুকে ফোন দাও। আজকে ঠিক আছে বলে পকেট থেকে মোবাইল করে। কিরে ফাজিল, তোর ঘুম হয়ে গেছে? মামা, একটু আগেই উঠেছি। আমি একটু বাইরে যাচ্ছি, আর কি আমার সাথে নিয়ে যাই? এই সময় তোরা বাইরে যাবি কেন? বাসায় কত লোকজন মামা, আমার এত ভিড় ভালো লাগে না। আর কত বছর পর এলাম এখানে বলো তো, তাই একটু ঘুরে দেখতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, যা, তবে বেশি লেট করিস না। একটা গ্রাম বাবা মানুষ একে দেখবে না। ও তুমি চিন্তা করো না বাবা, আমি আছি তো বলে কল কেটে আয়রাকে নিয়ে হাঁটতে থাকি। কিছু পথ হাঁটার পর আয়রা বলে, আব্বুকে কল করে, তুমি আমাদের বাসায় আসো না তোমার গার্লফ্রেন্ডের জন্য, তাই না? এখানে আসলে তা তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে পারবে না। আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আর আমি লেখাপড়া নিয়ে খুবই সিরিয়াস ছিলাম। পড়ালেখা শেষ করতেই আব্বু আম্মু জোর করে অফিসে বসিয়ে দেয়। অনেকবার ভেবেছিলাম তোমাদের সাথে দেখা করতে যাই, অফিসে ঢোকার সময় পেলাম না আর। তা তোমার বয়ফ্রেন্ড কয়জন? সবার তো একটাই বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থাকে, তাই না? তাহলে কজন কেন প্রশ্ন করলে? না, আজকাল তো ট্রেন্ড চলছে, একজন, দুটো, তিনটে এরকম করে গার্লফ্রেন্ড লাগছে। আচ্ছা যাই হোক, তুমি কারোর সাথে রিলেশনে আছো? আমি এসবের ভেতরে নাই, লেখাপড়া নিয়ে আছি। তুমি দেখতে এত কিউট, তোমার বয়ফ্রেন্ড নেই, এটা কি কেউ বিশ্বাস করবে? কে বিশ্বাস করলো না করলো তাতে আমার কিছু আসে যায় না। যেটা সত্যি আমি সেটাই বলেছি। কেন, কোনো ছেলে প্রপোজ করেনি, নাকি কাউকে পছন্দ হয়নি? আজকালকার ছেলেরা প্রেম করার নামে মেয়েদের ঠকিয়ে চলে যায়, পরে সারা জীবন চোখের পানি নিয়ে থাকতে হয়। তাই এসবের মাঝে নিজেকে জড়িয়ে নিইনি। আর আব্বু আম্মু তো আছেই, তারা আমার খারাপ কখনো চাইবে না। অনেক বোঝো দেখছি তুমি। আচ্ছা তোমাকে একটা কথা বলি। বলো। এতে আবার পারমিশনের কি আছে? আমি যদি বলি আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই, তাহলে তুমি কি রাজি হবে? আমার মতো গ্রামের মেয়েকে কি তুমি ভালোবাসতে পারেন নাকি? তোমার জন্য শহরে কত বড় লোকের মেয়েরা অপেক্ষা করছে। কই, এতদিন তো শহরের কোনো বড়লোকের মেয়েকে দেখে আমার মন হারায়নি। তোমাকে দেখার পর হারিয়েছে। যখন তোমাদের বাসায় আসলাম আর ভিড়ের মাঝে তোমার মুখটাকে দেখলাম, তখন থেকেই আমার মনটা আমার মাঝে নেই। এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলেছি আয়রা। আমি আম্মুর সাথেও এই বিষয়ে কথা বলেছি। আম্মু বলেছে তোমার ভাইয়ের বিয়ের পর মামার সাথে কথা বলবে। যদি আমাদের দুই পরিবার রাজি হয়, তাহলে কি তুমি রাজি হবে? আমি আমার আব্বু আম্মুর উপর দিয়ে কখনোই কথা বলিনি। তারা যেটা চাইবে সেটাই হবে। তারা যেটা চাইবে সেটা হবে, ঠিক আছে, কিন্তু তুমি কি আমাকে ভালোবাসবে? আমাকে দেখার পর তোমার যে অবস্থা, তোমাকেও প্রথম দেখার পর আমারও একই অবস্থা। যদি তাই হয় তাহলে আমাকে ভাইয়া বলে ডাকছিলে কেন? তোমার মনে কি আছে সেটা তো আর আমি জানি না, তাই তুমি যা হও তাই বলছিলাম। এখন তো জানলে আমার মনে কি আছে। এখন কি দেখতে ইচ্ছে করছে? এখন বলবো না, তোলা রইল। যদি সত্যি আমাদের দুই পরিবার রাজি হয় তখন বলবো। আর যদি মামার কাছে না হয়, তাহলে কি আমাকে ভুলে যাবে?
ভুলতে পারবো কিনা জানি না, তবে আম্মুর উপর দিয়ে আমি কোনো কিছু বলতে পারবো না। ঠিক আছে, তোমাকে মামার ওপর দিয়ে কিছু বলতে হবে না। আম্মু কথা বলুক আগে, তারপর দেখি মামা কি বলে। আর তারপর তো আমি আছি। আশেপাশে কোনো দোকান আছে? একটু সামনে দোকান। কেন, কিছু লাগবে তোমার? ভয় পেও না, আমি স্মোকিং করি না। ভয় পাবো কেন? আর তাছাড়াও তোমাকে দেখে মনে হয় না যে তুমি স্মোকিং করো। আচ্ছা, সেটা কিভাবে? আমি যতটুকু জানি যারা স্মোকিং করে ঠোঁট কালো হয়, কিন্তু তোমার ঠোঁট তো কালো না, তাই মনে হলো তুমি স্মোকিং করো না। এত অল্প সময় আমাকে এতটা বুঝে গেছো? তোমার সাথে হয়তো দেখা হয়নি, তবে ফুপুর থেকে তোমার সম্পর্কে অনেক কথা শুনেছি। অনেকবার ইচ্ছে হয়েছিল ফুপুকে বলি তোমার একটা ছবি দিবে, কিন্তু ফুপু কি ভাববে সেটা ভেবে আর বলা হয়নি। তাহলে আম্মুর মুখ থেকে আমার সম্পর্কে শুনে আমাকে ভালোবাসতে শুরু করেছিলে? একটু একটু। যখন তুমি আমাদের বাসায় আসলা, প্রথম দেখাতেই তোমায় খুব ভালো লেগেছিল, কিন্তু তবুও আমি তোমাকে ভালোবাসতাম না। কারণ ফুপুর থেকে তোমার সম্পর্কে শুনে মনে মনে তোমাকে নিয়ে একটা স্বপ্নের বাসার করেছি। সেখানে শুধু তোমারই বসবাস। সেখানে কত সুন্দর ছেলেরা আসুক না কেন তার জায়গা হবে না, কিন্তু যাকে প্রথম দেখায় ভালো লেগেছে সে যে আমার স্বপ্নের মানুষটাই, এটা জানার পর খুব খুশি হয়েছি। আমারও তোমাকে প্রথম দেখাতেই ভালো লেগেছে। আর যখন জানলাম তুমি আমার মামাতো বোন, তখন তো মন থেকেই ঠিক করে নিলাম যে বিয়ে আমি তোমাকেই করব। আর আমি যদি রাজি না হতাম তখন কি করতে? তোমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতাম। আম্মু যদি তোমার আমার বিয়ের কথা মামাকে বলে, আর আমার মনে হয় মামা আপত্তি করবে, কারণ মামা আমাকে তোমার থেকে বেশি ভালোবাসি, সেটা তো জানো। জানি তো, জানবো না কেন? আব্বুর মুখে সারাক্ষণ তোমার কথা শুনতাম, ভালো লাগতো খুব আব্বুর মুখে তোমার কথা শুনে। ঠিক আছে, চলো দোকানে যাই বলে আয়রাকে নিয়ে দোকানে চলে আসি। এরপর দোকান থেকে দুটো স্প্রিট নিয়ে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসি। বাসায় এসে কামিং সুন টুমরো, টুডে, বাই, হ্যাভ এ গুড ডে অল অডিয়েন্স, গুড নাইট।